আবারও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ শুনবেন মৌসুমী হাজরার লেখা গল্প বেনামি। সন্দীপের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল সুমি। ওই পাশ থেকে বার কয়েকবার কথা বলতে চেয়েছিল সন্দীপ। সুমি কোনো উত্তর না দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। চোখের জল আটকে রাখা যাচ্ছিল না। সন্দীপের অবস্থাটা সুমি জানত, আর সন্দীপও জানত সুমি কতটা অসহায়। মা মরা সুমি সৎ মায়ের কাছে কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। খুব একটা ভালো করে তার মাকে মনে নেই। সুমির যখন 1.5 বছর বয়স তখন সুমির মা মারা যান। তারপর বাড়ির সবার অনুরোধে সুমির বাবা আবার বিয়ে করেন। কিন্তু ছোট্ট সুমি মায়ের ভালোবাসা কোনোদিন আর পায়নি। ঠাম্মার কাছেই তার বড় হওয়া। সুমিদের পাশের বাড়িতে থাকতেন অজিত কাকু। সুমির বাবা আর অজিত কাকু খুব ভালো বন্ধু। অজিত কাকুর স্ত্রী সুমিকে ভীষণ ভালোবাসতেন। অজিত কাকুর ছেলে সন্দীপ সুমি থেকে 3 বছরের ছোট। খুব ভালো বন্ধুত্ব তাদের মধ্যেও ছিল। সুমির সৎমা কোনোদিন সুমিকে স্কুলের টিফিন দিতেন না। সন্দীপ রোজ সুমির সাথে টিফিন ভাগ করে খেত। ভালো মন্দ রান্না হলে সন্দীপ লুকিয়ে লুকিয়ে সুমিকে দিয়ে আসত। সুমিও মাঝে মাঝে সময় পেলে সন্দীপকে পড়া বুঝিয়ে দিত। বেশ একটা ভালো সময় পার করছিল দুজনে। সুমি তখন সদ্য 20-তে পা দিয়েছে। রূপে গুণে অনন্যা, পড়াশোনাতেও বেশ ভালো। সন্দীপ তখন 17 বছরের কিশোর। তার মনে আলাদা একটা ভাবনা দেখা দিয়েছে। সুমির প্রতি বেশ দুর্বল ছিল। একটা টান অনুভব করত সে। এই বয়সে ছেলেদের মনে অনেক প্রশ্ন জাগে। সন্দীপেরও তাই হতো। সুমিকে নিয়ে কল্পনা করত। না, কখনো কোনো খারাপ কল্পনা মাথায় আসেনি। কখনো কখনো স্বপ্নে দেখত সুমি ওই রেল লাইনের ধারে ছুটে যাচ্ছে, আর সন্দীপ সুমিকে ধরার চেষ্টা করছে। সুমিকে ধরতে পারছে না বলে সুমি তখন কি হাসি। হঠাৎ ট্রেন আসার শব্দ। সন্দীপ আরও জোরে ছুটে সুমিকে ধরে ফেলে। সুমিও ভয় পেয়ে সন্দীপকে জড়িয়ে নেয়। ঘুম ভেঙে যায় সন্দীপের। স্বপ্নে সুমিকে ছোঁয়ার ভালো লাগাটুকু তখনও তার মধ্যে জড়িয়ে থাকে। সুমিকে বরাবর আগলে রাখত সব কিছু থেকে। মনে মনে ভাবত এটা তার দায়িত্ব। প্রেম ভালোবাসা কিনা জানত না, তবে কিছু একটা ছিল সন্দীপের মনে, যা প্রথম দিন থেকে আজ অবধি আছে। কি হলো? কটা বাজে খেয়াল আছে? আমার জল খাবার কোথায়? সুমি একটু অন্যমনস্ক ছিল। রাতুলের কথায় সম্বিত ফেরে। মুখে কোনো কথা না বলেই জলখাবার এনে হাজির করে রাতুলের সামনে। বাবাইকে স্কুলের জন্য রেডি করে স্নান করতে চলে যায় সুমি। গলার কাছে নখের আঁচড়টা এখনও টাটকা। 2 বছর ধরে কোনো খবর না দিয়ে 3 দিন হলো বাড়ি ফিরেছে রাতুল। আর এই 3 দিনে সুমির উপর নানা ঝড় বয়ে গেছে। স্বামীর কাছে ধর্ষিতা হওয়ার গল্প শুনলে সমাজ হাসবে, তাই চুপচাপ মেনে নিয়েছে। সুমির অবস্থা বোঝে তার শ্বশুর শাশুড়ি আর একমাত্র সন্দীপ। সন্দীপের কথা খেয়াল হতেই সুমির চোখে জল এলো। ওকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি একদম তার, কিন্তু উপায়ও তো ছিল না। বড়লোক বাড়ির ছেলে রাতুলের সাথে সুমির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল প্রায়। সুমির অনিচ্ছা থাকা সত্ত্বেও কারোর কাছে প্রকাশ করতে পারেনি। একমাত্র সন্দীপ বুঝেছিল সুমির না বলা কথা। সন্দীপেরও তখন কিছু করার ছিল না। নিজের মনের কথাটুকু বলতে পারেনি সুমিকে। কয়েকবার সুমির বাবাকে বলেছিল, আর কয়েক বছর বাদে বিয়েটা দিলে হয় না? সুমি তো পড়াশুনো আরও করতে পারত। সব শুনে সুমির সৎমা রেগে গিয়ে বলেছিলেন, মেয়ে মানুষের এত পড়াশোনা করে লাভ নেই, তাড়াতাড়ি বিদেয় করা ভালো। সুমি জানত সে বাড়ির বোঝা, তাই এই বিয়েতে না বলার কোনো কারণ ছিল না। বিয়ের আগের দিন রাতে সন্দীপ লুকিয়ে সুমির কাছে এসেছিল। অনেক কষ্টে নিজের মনের কথা বলতে পেরেছিল। সুমি বলেছিল, এটা একটা ভালো লাগা, আর কিছুই নয়। তাছাড়া সুমি ওর থেকে অনেক বড়, এইসব ভাবা অন্যায়। সন্দীপ আর কিছু বলেনি। বিয়ের দিন সুমির আর সামনাসামনি আসেনি। সারাদিন বিয়ে বাড়ির নানান কাজ করার পর সন্ধ্যে থেকে আর দেখা যায়নি তাকে। সুমির চোখ বারবার খুঁজছিল সন্দীপকে। এমনকি পরের দিন সুমি যখন তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছিল তখনও সন্দীপ তার সামনে আসেনি। একরাশ মন খারাপ নিয়ে শ্বশুরবাড়ি রওনা দিয়েছিল। শ্বশুর শাশুড়ি পেয়ে সুমি মা বাবার ভালোবাসা পেয়েছিল,
সুমির কখনো মনে হয়নি সে এই বাড়ির বউ। সুমি ছিল স্বাধীনতা, আর শ্বশুরমশাই তাকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছিলেন। তবে সব সুখ যে পাওয়া যায় না একসাথে। রাতুল ছিল নেশাখোর, সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব তার ছিল না। সুমিকে প্রায় নির্যাতন করত শারীরিক আর মানসিকভাবে। সুমি কোনোদিন আদরের ছোঁয়া পায়নি। ও সবসময় মনে হতো ও শুধু লালসার শিকার। দাঁতে দাঁত চিপে সব সহ্য করে নিয়েছিল। বিয়ের 2 বছরের মধ্যে কোল আলো করে বাবাই আসে। অনেক চেষ্টা করেছিল রাতুলকে ভালো পথে নিয়ে আসার। বাবাই আসার পর জীবনটাকে আরও মানিয়ে নিতে শিখেছিল। বাবাই যখন 2 বছরের, তখন সুমির উপর নির্যাতন আরও বেড়ে যায়। বাধ্য হয়ে সুমির শ্বশুর নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। সুমিকে নিজের মেয়ের মতো করে বাড়িতে রাখেন। পড়াশোনার সাথে সাথে বাবাইয়ের খেয়ালও রাখত সুমি। বাবাই ছিল সুমির বেঁচে থাকার অবলম্বন। সন্দীপও সুমির ব্যাপারে সবটা জানার পর আর রাগ করে থাকেনি। প্রতিদিন খবর নিত সুমির, একজন ভালো বন্ধু হিসেবে। সুমিও চাকরিটা পেয়ে গিয়েছিল। বাবাইকে নিয়ে বেশ ভালোই চলছিল তার জীবন। শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন সুমির জীবনটা আবার নতুন করে শুরু করুক, কিন্তু সুমির সেই ইচ্ছেটা একেবারেই মরে গিয়েছিল। সুমির দায়িত্ব এখন তার শ্বশুর শাশুড়ি আর বাবাই। বাবাইকে নিয়ে তার অনেক স্বপ্ন। সন্দীপও উকিল হওয়ার স্বপ্ন দেখছিল, আর তার সাথে সুমি আর বাবাইকে নিয়ে ঘর করার স্বপ্ন। সুমিকে কখনো বলেনি সে কথা। ভেবেছিল এরপর আর কোনো কথা শুনবে না সুমির। 2 বছর পর হঠাৎই রাতুলের আগমন হয়। আবার সুমির জীবনে অন্ধকার নেমে আসে। সবার সামনে ভালো সেজে থাকলেও একমাত্র সুমি জানত রাতুল বদলায়নি। রাতুল জানত সে না ফিরলে তার বাবা সমস্ত সম্পত্তি সুমির নামে লিখে দেবে, তাই তার আগমন। সেদিন রাতে সন্দীপ ফোনে সব শুনতে পেয়েছিল রাতুলের অত্যাচার সুমির প্রতি। এত দূর থেকে সন্দীপের কিছুই করার ছিল না। শুনতে পেয়েছিল কিভাবে রাতুল নিজের স্ত্রীকে ধর্ষণ করেছিল। ফোনের ওই পাশে সন্দীপ শুধু চোখে জল ফেলেছিল। সকালেই এসেছিল সুমির বাড়িতে, তাকে আর বাবাইকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুমি রাজি হয়নি। আরও একবার সন্দীপের মন ভাঙল। মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল সুমি। এত বছরও তুমি জুতোর ফিতে বাঁধতে শিখলে না বাবিন? বাবাইয়ের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো সন্দীপ। বাবাই জানে এই চোখে কোনো রাগ নেই, আছে অফুরন্ত ভালোবাসা। তাই বাবাই হেসে জড়িয়ে ধরে গালে চুমু খেল সন্দীপের। বাবাইয়ের বয়স এখন 12। 9 বছর বয়স থেকে সন্দীপের কাছে আছে। বাবাইয়ের জীবন পুরো পাল্টে গেছে। সন্দীপও তো চেয়েছিল এটাই। সন্দীপও এখন খুব খুশি। সন্দীপ একবার সুমির দিকে তাকিয়ে বলল, বাবাই একদম তোর মতো হয়েছে সুমি। হাসি মুখ নিয়ে সুমি নীরব থাকে। বাবাইকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের চেম্বারে যায় সন্দীপ। শহরের বুকে নামকরা একজন উকিল হতে পেরেছে। দ্বিতীয়বার মন ভাঙার পর সন্দীপ ঠিক করে নিয়েছিল সে আর সুমির সামনাসামনি আসবে না, যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে, নিজের ভবিষ্যতের দিকে মন দেয়। এদিকে সুমি 4 বছরের বাবাইকে নিয়ে আর রাতুলের অত্যাচার দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। সুমি জানত একদিন ঠিক তার এই নরক জীবন থেকে মুক্তি পাবে। আজ এত বছর পর সন্দীপ হারানো সব কিছু ফিরে পেয়েছে। তবু আজও মাঝে মধ্যে স্বপ্ন দেখে সুমি রেল লাইনে ধার দিয়ে ছুটছে আর সন্দীপ সুমিকে ধরার চেষ্টা করছে। হঠাৎ একটা ট্রেন এসে সুমিকে পিষে দিয়ে চলে গেল। সন্দীপ চিৎকার করে ওঠে। সুমি তখন সন্দীপের মাথায় হাত বুলিয়ে দেয়। কি রে, তুই এখনো স্বপ্ন দেখে ভয় পাস? তোকে হারানোর ভয় যে সব সময় আমাকে গ্রাস করে। আমি তোকে ছেড়ে কোথাও যাব না সন্দীপ। সন্দীপ শুনে স্বস্তি পায়। সুমিকে আঁকড়ে ধরতে চায়। ঠিক এইভাবেই ছোটবেলায় মা মাথায় হাত বুলিয়ে দিত। প্রেমিকার মাঝে মায়ের স্পর্শ পেলে বেশ ভালো লাগে। ভুল করলে অভিমান করে বকা দেবে, মন খারাপ থাকলে ঠিক বুঝে যাবে, ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে দেবে। এইটুকুই তো সন্দীপ চেয়েছিল। সুমিকে ভালো রাখতে চেয়েছিল, বাবাইকে একটা নতুন জীবন দিতে চেয়েছিল। রাতুল দিন দিন আরও হিংস্র হয়ে উঠেছিল। নেশা জুয়া বাদেও আরও এক জ্বালায় সুমি শেষ হতে থাকে। দিনের পর দিন অন্য মেয়ের সাথে সম্পর্ক। সুমি কিছুতেই আর মানিয়ে নিতে পারে না। দম বন্ধ হয়ে আসে তার। রাতুল বাড়ি ফিরত অনেক রাত করে। ফিরে সুমিকে মারধর করত।
সকালে সুমি স্কুলে গেলে সবাই রক্ত জমাট দাগগুলো দেখে প্রশ্ন করত। সুমি অনেক বাহানা দিয়ে চেপে রাখত, কিছু প্রকাশ করত না। এইভাবে কেটে গেল আরও কয়েকটা বছর। বাবাইয়ের বয়স এখন ৮। রাতুলও বদলায়নি। সুমি দিন দিন আরও শেষ হয়ে যাচ্ছিল। অনেক বছর পর সুমি বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেল। স্কুলও ছুটেছিল। এই প্রথম তার সৎ মায়ের সুমিকে দেখে মায়া হলো। মায়ের মমতায় সুমিকে কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন ওই বাড়ি আর না যেতে, এখানেই থেকে বাবাইকে নিয়ে থাকতে। সুমি একটু ব্যঙ্গ করেই বলেছিল, স্বামীর ঘরেই তো স্ত্রী নিজের ঘর। সুমির সৎ মা সুমির অভিমানটা বুঝেছিলেন। অতীতের ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন। এই প্রথম সুমি নিজের বাপের বাড়িতে এতটা আনন্দে ছিল। এখানে আসার পরেই শুনেছিল সন্দীপ তার স্বপ্ন সত্যি করতে পেরেছে। ও এখন নামকরা একজন উকিল। সুমি মনে মনে খুব খুশি হয়। পরদিন সুমি জানতে পারে রাতুল একটা মেয়েকে নিজের কাছে রেখেছে। একজন স্ত্রী মাতাল স্বামীকেও মেনে নিতে পারে, কিন্তু চরিত্রহীন স্বামীকে মেনে নিতে পারে না। সুমির বোবা কান্না আর জমে থাকতে পারে না। ঘুমন্ত বাবাইয়ের মুখটা দেখে নিজেকে কোনোভাবে সামলে নেয়। সন্দীপ জানতে পারে সুমি বাপের বাড়ি এসেছে। সব রাগ ভুলে সেই চেনা নাম্বারটায় আবার ফোন করে। ওই প্রান্তে খুব স্বাভাবিক গলায় ফোনটা ধরে। হ্যাঁ সন্দীপ, বল। নাম্বারটা আজও সেভ করা আছে তাহলে? থাকবে না কেন, তোকে ভুলিনি তো আমি। কাঁদছিলি? কই না তো। মিথ্যে বলিস না, তোর গলার স্বর শুনে আমি বুঝে যাই সব। এতটা ভালোবাসিস আমায়? ভীষণ ভালোবাসি তোকে। তুই চলে আয় আমার কাছে, তোকে আর কষ্ট পেতে হবে না। তুই, আমি আর বাবাই খুব ভালো থাকবো জানিস। এবার রাজি হয়ে যা প্লিজ। তার আগে যে তোকে একটা কেস লড়তে হবে, আমার উপর যে অন্যায়টা হয়েছে তার জন্য। ঠিক আছে, আমি লড়ব। রাতুলকে শাস্তি পেতেই হবে। আর একটা কথা দে, বাবাইকে তোর মতো তৈরি করবি। ঠিক আছে, তাই হবে। আমি কাল বিকেলে যাচ্ছি তোর কাছে। হ্যালো, সন্দীপবাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি ইন্সপেক্টর অনুভব মুখার্জি। আমরা একটু আগে এক মহিলার বডি পেয়েছি। তিনি আপনারই গ্রামের। ওনার মোবাইলে লাস্ট কল আপনার ছিল। আপনি একটু আসবেন প্লিজ। সন্দীপ আর কোনো কথা না ভেবেই ড্রাইভারকে গাড়ি বের করতে বলে গ্রামের দিকে রওনা দিল। আজই বিকেলে তার এই গ্রামে আসার কথা ছিল, কিন্তু তাকে সকালেই যেতে হলো। ঠিক এই জায়গাটায় সুমি আর সন্দীপ আচার চুরি করে লুকিয়ে লুকিয়ে খেত। প্রতিদিন বিকেলে এসে এখানেই খেলা করত। সুমির বিয়ে হয়ে যাওয়ার পর এখানেই সন্দীপ রোজ একা বসে থাকত। সাদা চাদরটা হাওয়ায় সরে গেল। লাল শাড়ি পরে তখনও গভীর ঘুমে ঘুমোচ্ছে সুমি। সন্দীপ কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। মনে মনে ভাবল, এই রকমটা না হলেও পারত। সে তো নতুন একটা জীবন দিতে চেয়েছিল। সুমি কথা রাখল না। ইন্সপেক্টর অনুভব মুখার্জি কানের কাছে এসে কথা বললেন। উনি সুইসাইড করেছেন। সন্দীপের চারপাশটা অন্ধকার নেমে এলো। কিছুটা দূরে বাবাই ভয়ে জড়সড় হয়ে আছে। এখনো বিশ্বাসই করতে পারছে না তার মা আর নেই। সন্দীপ সমস্ত ব্যথা চেপে রেখে বাবাইয়ের কাছে এলো। বাবাইকে কোলে নিল। বাবাইও যেন ভরসার একটা কাঁধ পেল। সুমি কথা রাখেনি, কিন্তু সন্দীপ কথা রেখেছিল। রাতুলকে জেলে পাঠিয়েছে। আজও সুমির কেসটা লড়ে যাচ্ছে। আইনতভাবে বাবাইকে দত্তক নিয়েছে। আজ বাবাইয়ের মা বাবা উভয় হতে পেরেছে। ও বাবিন, মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? বাবাইয়ের কথায় সম্বিত ফিরল সন্দীপের। মুখে হালকা হাসি নিয়ে বলল, দেখছিলাম তোর মা কত সুন্দরী। বাবাই জোরে জোরে হাসতে থাকে। জানো বাবিন, মা তোমার কথা সব সময় বলতো। তাই নাকি? মায়ের ডায়েরিতে আমি তোমার ফটো দেখেছিলাম। বাবাইয়ের কথাটা শুনে সন্দীপ চমকে উঠল। অথচ সুমি কোনোদিন তাকে একবারও ভালোবাসে বলল না। কিছুক্ষণ চুপ থাকার পরই বাবাই আবার বলল, বাবিন, তুমি তো আমার একটা নতুন মা আনতে পারো। সন্দীপ একটু অভিমান করেই বলল, কেন, আমি বুঝি তোর মায়ের মতো ভালোবাসি না? না না বাবিন, তা নয়। আমি তো তোমার কথা ভেবে বললাম। সারাক্ষণ মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে থাকো,
আমার খুব খারাপ লাগে। তুমি মাকে খুব মিস করো। মিস তো তাকেই করা যায় যে আমাদের সাথে থাকে না, কিন্তু সুমি যে আমার সবটা জুড়ে আছে। আমি সুমিকে অনুভব করতে পারি। ও না থেকেও অস্তিত্বে মিশে আছে। অন্য কাউকে সুমির জায়গা দিই কী করে বলতো? বাবাই জড়িয়ে ধরে সন্দীপকে। সন্দীপ পরম স্নেহে আগলে নেয়। এখনও অনেকটা পথ চলা বাকি। বাবাইকে বড় করতে হবে, সুমির স্বপ্ন সত্যি করতে হবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।